গোপালদা, বাংলা নিউজগ্রাফে নমস্কার। নমস্কার। বিষয়টি হচ্ছে যে মোথাবাড়িতে যে ঘটনাটি ঘটলো, আপনিও একজন পেশায় আইনজীবী, যে ঘটনাটি দেখা গেল একজন আইনজীবী, তিনিও দাবি করছেন তিনি হাইকোর্টের আইনজীবী, তাকে যেভাবে উস্কানিমূলক বক্তব্য রাখতে দেখা গেল, তারপরে বিচারপতিরা আটক হলেন এবং তিনি অ্যারেস্টও হয়েছেন ইতিমধ্যে। এই যে ঘটনাটা সামনে এসছে, কি বলবেন? দেখুন, মোখাকুল্লাহ ইসলাম এবং তার সহযোগীরা যেটাই করেছে সেটা টেররিজমের মধ্যে পড়ে। তো এই ধরনের উত্তেজনামূলক বক্তব্য জুডিশিয়ালের এগেনস্টে, সেখানে উনি পেশাগতভাবে আইনজীবী, এর কোনো মানে হয় না। কারণ একজন আইনজীবী যদি হন, প্রকৃত আইনজীবী কখনো টেররিজমের পক্ষে বা এই ধরনের উস্কানিমূলক বক্তব্য রাখতেই পারে না। তো ওনাকে এনআইএ আটক করেছেন আপাতত। এর বিচার হবে। আমার মনে হয় যে ওনার যে মেম্বারশিপ আছে, লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে, বাতিল হওয়া উচিত। কেননা এটা একটা নোবেল প্রফেশন। কালো কোট যারা পড়েন তাদের নোবেল প্রফেশনের ওপরই তাদের গুরুত্ব থাকে, এবং সততা, নিষ্ঠা, দেশের প্রতি সার্বভৌমত্ব, আগ্রহ, ভালোবাসা, এটা থাকা উচিত। সমস্ত রকম দুর্নীতিমূলক কাজ থেকে দূরে থাকবে, এটাই আমাদের শেখানো হয় আর এটাই আমরা করে থাকি। তো একজন আইনজীবী যিনি রক্ষক তিনি ভক্ষক, একজন আইনজীবীর পক্ষে এই ধরনের টেররিজম কাজ করা উচিত হয়নি। তার উপযুক্ত শাস্তি উনি পাবেন। বিষয়টা হচ্ছে ইতিমধ্যেই বিভিন্ন ছবি ভাইরাল হয়েছে, সোশ্যাল মিডিয়াতে এসছে, যেখানে দেখা যাচ্ছে যে আইনজীবী অভিযুক্ত, যিনি উস্কানিমূলক বার্তা দিয়েছেন, এবং তার উস্কানিমূলক কথার পর বিচারপতি, প্রায় 9 জন বিচারপতি, তাদেরকে আটক করে রাখা হলো এবং তারপরের ঘটনা জানি কিভাবে তাদের প্রাণহানির তার আশঙ্কা পর্যন্ত করেছেন। এই মোফাকুল্লাহ ইসলামের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একাধিক তৃণমূল নেতার ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসছে, কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গে নির্বাচন ঘোষণা হয়েছে। এখন পুরো বিষয়টায় নির্বাচন কমিশনের আন্ডারে 9 জন বিচারপতি প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসছেন। এটা নির্বাচন কমিশনকেই ভাবতে হবে, এটা নির্বাচন কমিশনেরই দায়িত্ব। আর এছাড়া এই ইসলাম সাহেব বিভিন্ন সময় বিভিন্ন মঞ্চে দেখা গেছে, মুখ্যমন্ত্রীর সঙ্গেও তাকে মঞ্চ শেয়ার করতে দেখা গেছে। তিনি তৃণমূলে ছিলেন, এখন তৃণমূলে নেই, বা এর আগেও বিভিন্ন ঘটনার সঙ্গে ওনার জড়িত থাকার 2021 সালে তিনি মিমের হয়ে প্রার্থীও হয়েছিলেন। তো এরা কোনো রাজনৈতিক দলের প্রকৃত যে আদর্শ ভিত্তিক, যদিও তৃণমূল কংগ্রেস আদর্শ ভিত্তিক রাজনৈতিক দল নয়, যখন মমতার সঙ্গে দেখা গেছে তো দায়িত্ব মমতাকেও নিতে হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমার সিআইডি, আমি তো অ্যারেস্ট করলাম, আমার সিআইডি গিয়ে অ্যারেস্ট করলো। মানে মুখ্যমন্ত্রীকে বারংবার এই ধরনের বক্তব্য রাখা হয়। আমরা অভয়ার ক্ষেত্রেও দেখেছি, মুখ্যমন্ত্রী বলছেন আমার সিআইডি অ্যারেস্ট করেছে, কিন্তু আজও সেই বিচার হয়নি। কি বলবেন? মানে মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী হয়ে এই যে বার্তাগুলো বা এই বক্তব্যগুলো তিনি রাখেন, কি বলবেন? মুখ্যমন্ত্রী অনেক সময় অবিবেচক কথাবার্তাগুলো বলেন। উনি হাইপ পাওয়ার জন্য নানান সময় নানান কথাগুলো বলেন। সিআইডি যেটা কাজ, পুলিশের যেটা কাজ, সেটা পুলিশ করেছে। এনআইএ বা সিবিআই বা যারা আছেন তারা বিষয়টা দেখছেন। এখন এনআইএর আন্ডারে আছে, কেননা এটা টেররিজম, দেশের বিরোধিতা, এটা এনআইএর তত্ত্বাবধানে এর সমস্ত কিছু ইনভেস্টিগেশনটা হবে। সিআইডি অ্যারেস্ট করেছে বলে যে সেটা মমতার বাহবা, কারণ মমতা জানে ও কোথায় আছে, সিআইডি ওর আছে, তো সিআইডি দিয়ে উনি অ্যারেস্ট করে ভালো করেছেন। এটা করা উচিত ছিল, এর আগেই করা উচিত ছিল না। গোপালদা, ইতিমধ্যেই এই যে নির্বাচনের প্রসেস চলছে, বিজেপির তরফ থেকেও সমস্ত জায়গায় প্রার্থী ঘোষণা করা হয়ে গেছে। আমরা যদি দেখি, এবারে ভূমিপুত্র হবে এই ধরনের একটা
ট্রেন্ড উঠেছিল, সমস্ত দলেই উঠেছিল, বিজেপিতেও এই ট্রেন্ডটা ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে অনেক জায়গায় বাইরে থেকে মানে বহিরাগত প্রার্থী দেওয়া হয়েছে এবং সেখানে নানা রকম প্রার্থী ঘোষণার পর বিক্ষোভ সামনে আসছে বা বিক্ষোভ দেখানো হয়েছে। অনেক প্রার্থী ঘোষণার পর আবার প্রার্থী পরিবর্তনও করা হয়েছে। আমরা শেষ তৃতীয় লিস্ট যেটা বেরোলো সেখানেও দেখা গেল দুটো প্রার্থীর পরিবর্তন করা হয়েছে একদম শেষ মোমেন্টে। এই যে একটা পরিস্থিতি বিজেপির মধ্যেই, কি বলবেন? বিজেপি একটা গণতান্ত্রিক দল, সর্ববৃহৎ দল সারা ভারতের, সারা পৃথিবী। তো ভূমিপুত্রদের অগ্রাধিকার দেওয়ার একটা দাবি থাকেই, কিন্তু বহু জায়গায় সেই দাবিটা মানা হয় না। তো অনেক সময় প্রার্থী পছন্দ নাও হতে পারে, প্রার্থীর প্রতি সন্তুষ্টি নাও থাকতে পারে, কিন্তু পদ্মফুল, আমরা মোদিজির নেতৃত্বে দলকে, প্রার্থীকে পছন্দ নাও হতে পারে কিন্তু দলকে জেতাতে হবে। সেখানে পদ্মফুলের স্বার্থে পদ্মফুলকে জেতাবার জন্য সমস্ত কর্মীরাই রাস্তায় নামবে। ক্ষোভ বিক্ষোভ থাকবে, একটা রাজনৈতিক দলে ক্ষোভ বিক্ষোভ থাকাটা স্বাভাবিক। তো কোথাও কম কোথাও বেশি, তবে প্রার্থীকে উচিত যে তাকে নমনীয়ভাবে, ফ্লেক্সিবলভাবে সমস্ত মানুষের সঙ্গে থেকে সমস্ত মানুষকে কাজে নামাবার জন্য যে ব্যবস্থাগুলো আছে তার চরম ব্যবস্থাটা তাকে নেওয়া উচিত, তাকেই মাথানত করা উচিত। এবং কর্মীরা নির্বাচনের আগেও থাকে, নির্বাচনেও থাকে, নির্বাচনের পরেও থাকবে। কিন্তু বহু জায়গায় দেখা যায় প্রার্থী নির্বাচনের পরে খোঁজ পাওয়া যায় না। সেখানে বিশেষ করে পশ্চিমবঙ্গে নির্বাচনের প্রাক্কালে, নির্বাচনের সময় এবং নির্বাচনের পরবর্তী সময় এখানে অশান্তি হয়ে থাকে, দুর্ঘটনা ঘটে, অনেক সময় প্রার্থীকে পাওয়া যায় না। তো এই বিষয়গুলো দল দেখছেন, দল ভাবছেন, বহু জায়গায় অভিযোগ এসছেন এবং বহু জায়গায় অভিযোগ খণ্ডনও হচ্ছে, হবে। এটা বৃহৎ গণতান্ত্রিক দলে এটা থাকা স্বাভাবিক। আরেকটা বিষয়, সম্প্রতি আপনি যেহেতু বরানগরের মানুষ, দীর্ঘদিন বরানগরে সংগঠন করে এসছেন, বরানগরে রাজনীতি করে এসছেন, এই বরানগর প্রসঙ্গেই কিন্তু কিছুদিন আগেই এখন যিনি বিধায়িকা সায়ন্তিকা তিনি বলেছিলেন বরানগরটা একটা গামলার মতন এবং তার ভৌগোলিক অবস্থানটা গামলার মতন, যার জন্য এখানে জল জমে থাকে বা জলের বেরোনোর সেই পরিস্থিতি হয়ে ওঠে না। এবং তার পর মুহূর্তেই দেখা গেল যে বিজেপির তরফ থেকে যিনি প্রার্থী হয়েছেন সজল ঘোষ, তিনি গামলা নিয়ে আন্দোলন করতে, একটা প্রতিবাদ করতে, বরানগরকে অপমান করেছে বলে তিনি মাঠে নামলেন। এই যে একটা এবং তার আগেও আরও কিছু ঘটনা ঘটেছে, তৃণমূল ভার্সেস বিজেপি, মানে সায়ন্তিকা ভার্সেস সজল ঘোষ। আমরা দেখেছি একটা রণক্ষেত্র চেহারা হয়েছিল, প্রায় র্যাফ নেমে যাওয়ার মতন অবস্থা, কি না একটা ব্যানার বা পোস্টার লাগানোকে, একটা গেট লাগানোকে কেন্দ্র করে। এই যে নির্বাচনের আগে বরানগরের এই পরিস্থিতি হচ্ছে, আপনারাও তো রাজনীতি করেছেন, কি বলবেন? বরানগর একটা রাজনৈতিক ভূমি, পটভূমি। প্রথমে যে গামলার কথা বললেন, যে বরানগরের পশ্চিম দিকে গঙ্গা থাকলেও বরানগরের মাটিটা পশ্চিম দিকে পূর্ব দিকে ঢাল এবং বিটি রোডটা মাঝখানে থাকাতে, বিটি রোডটা বেশ উঁচু, তো সে কারণে এই জলটা আটকে যায়। এবং ড্রেনেজ যে সিস্টেমগুলো আছে, হাইড্রেন যেগুলো আছে, হাইড্রেন 72 ইঞ্চি হাইড্রেনটা, সেই ড্রেনটাও প্রায় 68, 69 বা 70 ইঞ্চি প্রায় আবর্জনা স্তূপে ভর্তি থাকে, যার ফলে যে জল পাস করতে পারে না। যেটা আমি বহুবারও বলেছি যে বরানগরে এসটিপি করা দরকার। এসটিপি বলতে যে গাবলার কথা বলেছেন, গাবলার নিচেও আরও বড় করে ডিপ করে সেখানে জলকে সংরক্ষণ করে পাম্প দিয়ে, উচ্চ পাম্প দিয়ে, হাই ভোল্টেজ পাম্প, একাধিক পাম্প সেখানে থাকে, কোথাও 3টে, কোথাও 4টে, কোথাও 5টা পাম্প থাকে। সেই জলগুলো বাগজোলা খালে, যেটা নিকাশির জন্য ইংরেজরা বানিয়েছিলেন 32 কিলোমিটার দীর্ঘ, সেই বাগজোলা খাল সংস্কার না হওয়ার ফলে বাগজোলা খালের বেডটা উঁচু হয়ে গেছে, জলটা ব্যাক করে এবং এই জলটা গিয়ে বিদ্যাধরী নদীতে পড়ে। বিদ্যাধরী নদীও বহুদিন ধরে সংস্কার হচ্ছে না, তো ইমিডিয়েটলি বিদ্যাধরী নদী সংস্কার করা দরকার। বাগজোলা খালে যে জমি চুরি হয়ে গেছে, কারণ বাগজোলা খালকে বুঝিয়ে মানুষ সেখানে বাড়ি বানিয়েছে, সেগুলোকে সরানো দরকার, ক্লিয়ার দরকার। এবং অন্তত 4টে এসটিপি দরকার। 4টে পয়েন্টে 4টে এসটিপি থাকলে পরে সেই জল, যেটা 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে জলটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে সেই ব্যবস্থা নেয়নি, এখানকার রাজ্য সরকার নেয়নি, এর আগেও যারা ছিলেন তারাও নেয়নি। এটা বিজেপি আসলে নেওয়া হবে। তো উনি গাবলার মতো বলেছেন, তো মাঝখানটা ঢাল একটু আছে, কিন্তু বললে তো ছেড়ে দিলে হবে না, তো সেটা তো নিয়ন্ত্রণে আনতে হবে, সেটার জন্য তো কাজ করতে হবে। এসটিপি রয়েছে সারা পশ্চিমবঙ্গে, বহু এসটিপি আছে,
গঙ্গা দূষণের যে পরিকল্পনাগুলো আছে, সরাসরি জল যাতে গঙ্গায় না পড়ে তার সংশোধন করা বা এই করা, নিকাশি ব্যবস্থার জন্য কেন্দ্রীয় সরকার বহু এসটিপি দিয়েছেন, কিন্তু বরানগরে এসটিপি নেই। এসটিপি করতে হবে। কিন্তু এই যে বরানগরবাসীকে অপমান করা, বা তারপরে আমরা দেখছি এই কিছুদিনে প্রচারে বেরিয়ে নানা রকম একটা বরানগরে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে, যেখানে পুলিশকে হস্তক্ষেপ পর্যন্ত করতে হচ্ছে। না, যেহেতু উপনির্বাচনে সায়ন্তিকার জয়লাভ পরিমাণটা প্রায় কাছাকাছি 8,000-এর সামথিং ছিল, এবং তারপরে অনেকগুলো ভোট এখানে বাতিল হয়েছে, এবং এটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, এখানে লড়াইটা জমবে। এখানে বরানগরের টিএমসি, সিপিএম এবং বিজেপি তিনজনেই তিনমুখী লড়াই হচ্ছে। তো লড়াই যখন হবে তো সম্মুখে লড়াই, সেখানে পুলিশকে পুলিশের কাজ করতে হবে। এখানে মিলিটারি আছে, তারাও নামবে, সিআরপি আছে, তারাও নামবে, তারা নেমেছেও। তো লড়াইটা বেশ জমে উঠেছে। এটা বরানগরের তৃতীয় পক্ষ কে হবে, অর্থাৎ থার্ড কে হবে, সেটাই এখনই পরিষ্কার বোঝা যাচ্ছে না, মানুষের কাছে স্পষ্ট নয়। কেননা এটা বিরাট একটা দিন ধরে, দীর্ঘ সময় ধরে এটা বামপন্থী মানুষের এখানে বসবাস, তারা আছেন এখানে। টিএমসিও 3বার এখানে বিধায়ক নির্বাচিত হওয়ার পরে উপনির্বাচনেও টিএমসি এসছে, বিজেপি এখনো আসেনি। বিজেপি আসবার একটা সম্ভাবনা আছে। লড়াইটা কোন পথে যায় মানুষ এটা বিবেচনা করবে, মানুষ ভোট দেবে, নির্বাচন কমিশনকে বিষয়টা দেখতে হবে। গোপাল দা, এই এসআইআর চলাকালীন আমরা দেখেছি অনেকজনের নাম বাতিল গেছে, এখনো অ্যাডজুডিকেশনে বহু মানুষ পড়ে আছেন, যাদের বিচারাধীন হয়ে আছেন, বিচার চলছে। বিষয়টা হচ্ছে যে মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় তিনি সভা করতে যাচ্ছেন, এবং সেখানে গিয়ে তিনি বলছেন যে কাদের কাদের নাম বাতিল গেছে হাত তুলুন। সেখানে বেশিরভাগ মানুষই হাত তুলছে, এবং মুখ্যমন্ত্রী বলছেন তাহলে ভোটটা দেবে কে। মানে এই যদি পরিস্থিতি হয়, এখনো পর্যন্ত আর 2-3 সপ্তাহ বাকি আছে, নির্বাচন হবে, প্রথম নির্বাচন 23 তারিখ। সেখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত এত মানুষের নাম ওঠেনি, অ্যাডজুডিকেশনে আছে, তারা এখনো ফর্ম 6 জমা করেনি, 7, মানে একটা এখনো তাহলে কি ভোটটা আদপে হবে? আপনার কি মনে হয়? আপনি তো দীর্ঘদিন রাজনীতি করছেন, এখনো এতজন কিন্তু বিচারাধীন অবস্থায় দাঁড়িয়ে। দেখুন, প্রতি 20 বছর অন্তর অন্তর এসআইআরটা হয়ে থাকে, এটা হওয়া উচিত, সমস্ত রাজ্যেই হয়, অন্যান্য দেশগুলোতেও হয়ে থাকে। তো পশ্চিমবঙ্গে এটা একটা কৌশল, এখানকার সরকার বাধা দিচ্ছেন। এই যে মমতা ব্যানার্জির একটা স্ট্যান্ড গিমিক, তিনি যেখানে যাচ্ছেন নির্বাচনে প্রচার করতে, সেখানে তার সমর্থকরাই বেশি আছেন। তিনি বলছেন কাদের নাম ওঠেনি সবাই হাত তুলে দিচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা ভোটার। এটা সত্য, যাদের কাগজপত্র নেই বিবেচনা চলছে, এখন বিচারকরাও দেখছে লাস্ট পর্যায়ে। তারপরেও যদি কিছু নাম বাদ গিয়ে থাকে তো সেটা আগামী পরবর্তী সময় দেখা হবে। দেখবার যে সিস্টেমটা, এটা সম্পূর্ণটা নির্বাচন কমিশন দেখছেন। এটাও তো বটে যে বহু মানুষের কাগজ নেই, তারা এসছেন, কোথা থেকে এসছেন, এই যে কোয়ারিজগুলো আছে না দেশের স্বার্থে, তার যে ন্যূনতম জিনিসটাকে তো মানতে হবে। এখানে অনেককে ছেড়ে দেওয়া হয়েছে, যাদের ন্যূনতম কাগজ আছে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে, যাদের ন্যূনতম কাগজটুকুও নেই তারা ওয়েট করছেন। অনেক বিচারপতিরা তো বলেছেন যে এবার যদি নাও হয় তাহলে আগামীবার তারা আবার 6 নম্বর ফর্ম ফিল আপ করবেন, ভালো করে দেখা যাবে। যেখানে রাজ্য সরকার সহযোগিতা করলে হয়তো খুব সুন্দরভাবে হতো, এখানে রাজ্য সরকার বিরোধিতা করাতে অনেক মানুষ রাজ্য সরকারের কথা শুনে তারা ফর্ম 6 ফিল আপই করেনি। ফর্ম 6 যদি ফিল আপ না করে, এটা একটা প্রক্রিয়া, প্রসেস, এই প্রসেসে সবাইকে আসতে হবে। ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8, ফর্ম 8A, এই ফর্মগুলো যদি ফিল আপ না করে তাহলে সেটা নির্বাচন বা এটাকে নিয়ন্ত্রণ বা নিরীক্ষণ কী করে হবে? উইদাউট কাগজ ছাড়া তো হতে পারে না। এই যে গণ্ডগোলটা হয়েছে তার জন্য রাজ্য সরকার বেশ কিছুটা দায়ী। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফে যারা নেতা, যারা কর্মী, তারা একটা হুঙ্কার বা ভয় দেখানো শুরু করেছে। আমরা দেখেছি নর্থ বেঙ্গলেরই একটি ঘটনা, যেখানে তৃণমূলের একটি নেতা তিনি বাড়ি বাড়ি গিয়ে রীতিমতন যারা ভোটার তাদেরকে ভয় দেখাচ্ছে, এবং তিনি অ্যারেস্টও হয়েছেন, বেলও হয়েছেন। এই যে ভোটকে একটা মানুষকে ভোটের সময় মানুষকে একটা অন্যদিকে আতঙ্ক ছড়িয়ে দেওয়া, ভয় দেখানো এই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, কি বলবেন? এটা তো স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটা একটা অঙ্গ, শাসানো, ভোটারদেরকে ভয় দেখানো, ভোট কেন্দ্রে না যাওয়া, কোনো বিশেষ প্রার্থীকে ভোট দেওয়ার জন্য, বিশেষ চিহ্নকে ভোট দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া, এই যে কলা কৌশলগুলো, প্রক্সি, অন্যের ভোট একজনের ভোট আরেকজনে দেওয়া,
এটা চলে আসছে। এখন রাজ্য সরকারে টিএমসি আছে, টিএমসি এখন যাওয়ার সময় হেরে যাওয়ার একটা মুহূর্তে আছে। ওরা চেষ্টা করছে এবং মানুষকে ভয় দেখাবার জন্য, ভীতস্ত করবার জন্য, সন্ত্রাস আনবার জন্য। আমরা তো জানি পশ্চিমবঙ্গে নির্বাচনের আগেও সন্ত্রাস হয়, নির্বাচনের দিন আরও সন্ত্রাস হয়, নির্বাচনের পরে আরও বড় সন্ত্রাস হয়। তো সেই প্রক্রিয়া কিভাবে নির্বাচন কমিশন এটাকে কন্ট্রোল করবে? সেন্ট্রাল ফোর্স দিয়ে তো শুধু হবে না। সেন্ট্রাল ফোর্স তারা বিষয়টা জানেও না। সেন্ট্রাল ফোর্সকে ডিপ্লয় করছে লোকাল পুলিশ, লোকাল ডিএম থেকে নির্দেশ দেওয়া আছে এবং লোকাল পুলিশ রাজ্য সরকারের অধীনে আছে, তাদের নির্দেশটাই তারা মানে। সেন্ট্রাল ফোর্স যে পুরোপুরি 100% কাজ করতে পারছে তাও নয়। তো এই যে একটা অব্যবস্থা, এই অব্যবস্থার বিরুদ্ধে নির্বাচন কমিশনকে ভোটের যে সিস্টেমটা আছে তার আধুনিকরণ কিভাবে করা যায় সেই দিকেও লক্ষ্য রাখা উচিত। যে প্রক্রিয়ায় ভোট চলছে এই প্রক্রিয়াতে অনেকগুলো ফাঁক ফোকর আছে, যার ফলে যারা প্রকৃত ভোটার তারা ভোট দিতে পারছে না, তাদের যে ডেমোক্রেটিক রাইট, তাদের যে রিপাবলিক রাইট, ফান্ডামেন্টাল রাইট তারা প্রয়োগ করতে পারছে না, ব্যর্থ হচ্ছে। এখানে সংবিধান অনুযায়ী কাজ হচ্ছে না, নির্বাচন কমিশনও পুরোটা দেখে উঠতে পারছে না, দেখা উচিত। এই ব্যাপারে নির্বাচন কমিশনকে আরও সতর্ক হতে হবে, আরও সশস্ত্র হতে হবে এবং আরও নতুন নতুন পরিকল্পনা নিয়ে আসতে হবে, যাতে সাধারণ মানুষ তার নিজের ভোটটা নিজেরা প্রদান করতে পারে। একদম শেষ প্রশ্ন করব, ভবানীপুর যেটা খুব হেভি ওয়েট একটি কেন্দ্র, যেখানে মুখ্যমন্ত্রী নিজে প্রার্থী এবং বিরোধী দলনেতা প্রার্থী, এই ভবানীপুর এবং নন্দীগ্রাম কি মনে হয়? দেখুন, পশ্চিমবঙ্গের ইতিহাসে সিদ্ধার্থবাবু হেরেছিলেন, জ্যোতিবাবুও হেরেছেন, বুদ্ধবাবুও হেরেছেন, নিজের জায়গাতেই হেরেছেন। তো মমতা ব্যানার্জিও হেরেছেন। তো মমতা ব্যানার্জি গতবার উনি নন্দীগ্রামে গিয়ে হেরেছিলেন, এবার ভবানীপুরে লড়াই করছেন। এবার ভবানীপুরে ওনার হারার সম্ভাবনা প্রবল। হারবে না এই কথা বলা যাচ্ছে না, কেননা অতীতের যে ইতিহাস, রাজনৈতিক ইতিহাস, তাতে মানুষ মুখ্যমন্ত্রীকেও হারিয়েছে। সেটাই আরেকবার নতুন করে আমরা আরেকবার দেখব যে মমতা ব্যানার্জি নতুন মানুষ, যিনি ভবানীপুরে বড় হয়েছেন, পড়াশোনা করেছেন, রাজনীতির পীঠস্থান ভবানীপুর, সেই ভবানীপুরের মানুষ মমতার বিরুদ্ধে ভোট দিচ্ছে এবং মমতা পরাজিত হচ্ছে। এটা একবার দেখবার মতন একটা পরিস্থিতি এখন তৈরি হয়েছে। এ কারণে যে যেখানে যেখানে বিরোধীরা আছে, অর্থাৎ বিজেপি যখন রাস্তায় নামছে, প্রচুর সাধারণ মানুষ নামছে। এরা কারা? এরা অনেকেই হয়তো বিজেপি করে না, বিজেপির ভোটার নয়, বিজেপির মিছিলে আসেন, কিন্তু মানুষ রাস্তায় নামছেন, প্রতিবাদ করছেন। তো প্রতিবাদী মানুষের ভোট যদি একত্রে হয় তাহলে মমতা ব্যানার্জি নিশ্চিতভাবে হারছেন এবার।